করতে পারবে না। আচ্ছা, যাই হোক আপনার আপনার কাছে প্রশ্ন যে আগামীকালকে যেটা হচ্ছে সেটা আর উনি জামাত মানে জাতীয় পার্টির সম্পর্কেও বলেছে যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে পুনর্বাসন এখন বা আওয়ামী লীগ জাতীয় পার্টি মিলেমিশে এখন আছে। আমি যেটা বলতেছিলাম যে জামাত অনেক প্ল্যান প্রোগ্রাম করে গত 17 বছর তাদের উপর চরম নির্যাতন অত্যাচার হলেও তারা কিন্তু বসেছিল না। তারা একটা প্ল্যান করেই তাদের ছাত্র শিবিরের ছেলে পেলে তাদেরকে ছাত্র লীগে ঢুকিয়েছে, অনেককে তারা যুবকদেরকে তারা যুবলীগে ঢুকিয়েছে, অনেককে তারা আওয়ামী লীগে ঢুকিয়েছে। এবং যখন এই জুলাই বিপ্লব সমাপ্ত হলো, এরাই কিন্তু আবার সবাই জামাতে ব্যাক করছে। ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা পাশ করলো এবং অন্যান্য যারা পাশ করেছে তারা কিন্তু আওয়ামী লীগের সাথেই ছিল। এবং এই যে বিভিন্ন জায়গা থেকে বহু আওয়ামী লীগের লোকজন জামাতে ঢুকতেছে এবং তারা প্রকাশ্যেই বলতেছে যে আওয়ামী লীগের জন্য দরজা খোলা, যারা ভালো লোক তারা জামাতে আসবে, এটা তাদের প্রোগ্রামের একটি অংশ। এবং যখন এই জুলাই বিপ্লবের শুরুতেই জামাতের যে আমির উনি কিন্তু বলেছেন আমরা আওয়ামী লীগের সকল অপরাধ সবকিছু আমরা ক্ষমা করে দিলাম, ক্ষমা করেই আমরা নতুন যাত্রা শুরু করলাম। তো জামাত এই কথাও বলেছে যে এক দল চাঁদাবাজি করে সন্ত্রাস করে গিয়েছে, আরেক দল চাঁদাবাজি সন্ত্রাস করার জন্য আসছে, সেটা তারা বিএনপিরই বুঝিয়েছে। এবং বাংলাদেশের রাজনীতিতে অনেক অবাক করা কাণ্ড, আমরা যারা রাজনীতি করি আমরাই একে অপরের বিরুদ্ধে চরম ঘৃণিত শব্দ উচ্চারণ করি, পরবর্তী পর্যায়ে দেখা যায় আমরাই এক হয়ে যাই, জনগণ আমাদেরকে প্রশ্নও করে না। আমরা এবার একে অপরের যার আমরা দুর্নাম করেছি নানা ভাবে, যাদেরকে আমরা সন্ত্রাসী, লুটেরা, চাঁদাবাজ, দুর্নীতিবাজ নানা আখ্যায়িত করেছি, তাদের সাথে মিলে আবার জোট করে আবার আমরা রাজনীতি করি। বাংলাদেশের দর্শকও এদেরকে প্রশ্ন করে না, চেয়ে চেয়ে আমরা সব দেখি। তো বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে মানুষ, মূলত বেশিরভাগ মানুষ দেখা যায় বিভিন্ন দলে আবদ্ধ। কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ অন্য দল করে। দেশপ্রেমিক যে মানুষগুলো, যারা নিরপেক্ষ মানুষ, এই মানুষগুলো আসলে কোণঠাসা হয়ে যায়। এই মানুষগুলো এদের মতামত আর ব্যক্ত করতে পারে না, যার ফলশ্রুতিতে দেশের বিরুদ্ধে যতই কিছু যাক এবং দলীয় দৃষ্টিকোণ থেকেই যে দলের লোক তারা তাদের দলীয় দৃষ্টিকোণ থেকেই কথা বলে, দেশের ব্যাপারে কিন্তু কেউই ওইভাবে সোচ্চার হয় না, দেশের জন্য কেউ কথাও বলে না। আমরা কিন্তু এই সবাই এইগুলোই শুনতেছি এবং ভোটের মাঠে ওইভাবে আমরা ভোট দিতেছি। আর মূলত গত 3 টার্ম 14, 18, 24 এই 3 টার্ম তো আসলে জনগণ সত্যিকারের ভোট দিতে পারেনি, তার কারণ 8-এর পর ওইভাবে আর নির্বাচন হয়নি। এখন নির্বাচন হলে জনগণ কোনটা বেছে নেয়, কি বেছে নেয়, সেটা পরবর্তী নির্বাচনে বোঝা যাবে। এখন যে নির্বাচনের দিকে বাংলাদেশ ধাবিত হচ্ছে, জাতীয় পার্টি বাদ, আওয়ামী লীগ বাদ, দেশের 50% উপর জনগোষ্ঠী বাদ। আমি একটা উদাহরণ দেই আপনাকে, সেটা হলো 2001 সালে আপনার এখানে বক্তব্য দিতে আসলে আপনাকে আমার মনে হয় বিএনপি, তার কারণ গত প্রোগ্রামে আপনি বলেছিলেন যে, এবং রবি ভাই একজন, উনি বলেছিল যে ছাত্র সমাজ বলে জাতীয় পার্টি কোনো অর্গানাইজেশন নাই। এরশাদ ক্ষমতা হস্তান্তরের পরপরই উনি ক্ষমতায় থাকা অবস্থায় ছাত্র সমাজ ব্যান করেছিল, কিন্তু এর পরবর্তী পর্যায়ে কিন্তু উনি ছাত্র সমাজ সৃষ্টি করেছিলেন। এই ছাত্র সমাজের ছেলেরাই এবং আমাদের জাতীয় পার্টির লোকজন এবং জিএম কাদের 24-এর গণ আন্দোলনে একটা বিশাল ভূমিকা রেখেছে, যেটা 3রা জুলাই জিএম কাদের সংশোধনী কথা বলেছে, এবং 2রা আগস্ট যেটা নাকি শহীদ মিনারে 1 দফার দাবি, সেই দাবিতে আমাদের ছাত্র সমাজের ছেলেরা বক্তব্য দিতেছে, স্লোগান দিয়েছে, সেটা কিন্তু টিভির ফুটেজ আছে। কিন্তু রবি ভাই কিন্তু গায়ের জোরে
এবং আপনিও একজন উপস্থাপিকা, সেদিন বলতেছিলেন জাতীয় পার্টির ছাত্র সমাজ আছে, আমি জানি না। হাসিনুর ভাই, আপনি কি জানেন জাতীয় পার্টির ছাত্র সমাজ? আমরা জানি না তাহলে? না, আপনি একটা উপস্থাপিকা, আপনি খোঁজ নেন আমাকে। আমি তো 1-1.5 মাস পর আপনার প্রোগ্রামে আসলাম, এই 1.5 মাস তো আপনি খোঁজ নিতে পারতেন। ছাত্র সমাজ আমাদের একটি বৃহৎ অর্গানাইজেশন। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলাম যে 2001 সালে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট এবং জাতীয় পার্টির গুরুত্ব। 2001 সালে এরশাদ সাহেব আওয়ামী লীগ থেকে বেরিয়ে 1996 যখন আমরা সমর্থন দিয়ে তাদেরকে ক্ষমতা আনলাম, এর পরবর্তী পর্যায়ে এরশাদ সাহেব 4 দলীয় জোট করেছিলেন। শেখ হাসিনা আবার তাকে জেলখানায় যখন ঢুকায়, আমরা নানা কারণেই হোক 4 দল থেকে বেরিয়ে আসি আওয়ামী লীগের কারণে। এবং 2001 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে জোট করেনি। সেই জোটটা করেছিল আওয়ামী লীগ, বিএনপি, যে 4 দলীয় জোট ছিল, বিএনপি, জামাত, ইসলামী ঐক্য জোট এবং জাতীয় পার্টির একটা অংশ নাজিবুর রহমান মঞ্জুর, তারা জোটে নির্বাচন করেন। সেই জোটে আওয়ামী লীগ 60-62টা সিট পায় একা নির্বাচন করে, জাতীয় পার্টি একা নির্বাচন করে 13-14টা সিট পায়, বিএনপি জোট থেকে 220-এর উপরে সিট পায়। কিন্তু সেই নির্বাচনের রেজাল্ট যদি হিসাব করা যায়, তাহলে দেখা যায় যে বিএনপি এত বেশি সিট পাওয়ার পরও টোটাল ভোটের ব্যবধান ছিল 5 লাখের মতো। টোটাল ভোট, কোনো ভোটে দেখা গেছে কোনো সিটে বিএনপি 500 ভোটে জিতছে, কোনো সিটে হয়তো 3000 ভোট, 4000 ভোটে জিতছে, কিন্তু অনেক হাড্ডাহাড্ডি লড়াই ছিল। তারপরও ভোটের ব্যবধান ছিল 5 লাখ, সিটের ব্যবধান ছিল প্রায় 180 সিট আওয়ামী লীগের সাথে বিএনপি, এবং 220-এর উপরে সিট নিয়ে তারা ক্ষমতায় যায়। কিন্তু বিএনপি বুঝতে পেরেছিল যে এই জাতীয় পার্টির সাথে যদি আওয়ামী লীগের 2001-এই জোট হতো, তাহলে 2001-এ আওয়ামী লীগ জাতীয় পার্টি জোট ক্ষমতায় যেত। তার কারণ ওই সময় 5 লাখের ভোটের ব্যবধানে আওয়ামী লীগ ক্ষমতা যেতে পারেনি। জাতীয় পার্টির ভোট ছিল 39 লক্ষ। এই 39 লক্ষ ভোট যদি ওই সময় আওয়ামী লীগের সাথে মিশে যায়, তাহলে 250টি সিট ওই জোট তখন পায়। যাই হোক, 2001-এর পরবর্তী পর্যায়ে যেহেতু বিএনপি অনুভব করেছিল জাতীয় পার্টিকে তাদের প্রয়োজন, এই জন্য আমরা বিরোধী দল থাকলেও আমাদের উপর অত্যাচার নির্যাতন কম হয়েছে। যাই হোক, আমাদের সাথে বিএনপির একটা জোটও হওয়ার একটা সম্ভাবনা ছিল। তারেক জিয়া যে কোনো কারণে হোক এরশাদ সাহেবকে ওই সময় ওইভাবে মূল্যায়ন করতে পারেনি। আপনারা টিভিতে, পত্র পত্রিকায় দেখেছেন, তারেক জিয়া কখনো বলছে 10 সিট দিব, কখনো 12 সিট, কখনো 15 সিট, এইভাবে জোটটা হয়নি। এক পর্যায়ে এরশাদ সাহেবকে নির্বাচন করতে দেবে না। এরশাদ সাহেব বেঁকে বসলেন, আওয়ামী লীগকে বললেন যে যদি নির্বাচন আমাকে করতে না দেয়, তাহলে আমি তোমাদের সাথেও জোট করব না। তখন বাধ্য হয়ে আওয়ামী লীগও কিন্তু তখন বেঁকে বসলো। এর প্রেক্ষাপটে 111 আসলো। এর পরবর্তী পর্যায়ে সবকিছু ঠিক ছিল, বিএনপির জোটে বিএনপির সবাই ঠিক ছিল, শুধু পার্থক্য ছিল জাতীয় পার্টির। জাতীয় পার্টি 2008-এ আওয়ামী লীগের সাথে জোট করে। এই জোটের কারণে ওই 39 লাখ ভোট যখন আওয়ামী লীগের সাথে যোগ হয়ে যায়, তখন কিন্তু এই জাতীয় পার্টি যাওয়াতে মহাজোট হয় এবং ওই জোট 271টি সিট পায়। যেই বিএনপি 4 দল করে 220-এর উপরে ছিল, শুধুমাত্র জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে জোট হওয়াতে 271 হয়ে গেছে। তো এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট। এখনো জাতীয় পার্টির যে ভোট আছে, এই ভোট আওয়ামী লীগকে তো মানুষ বলে ডাস্টবিনে চলে গেছে, শেষ হয়ে গেছে, নিঃশেষ হয়ে গেছে। জামাত জাতীয় পার্টিকে এই জন্য ভয় পায়, জামাত এই জন্য জাতীয় পার্টিকে নির্বাচনে আসতে দিতে চায় না। তার কারণ হচ্ছে যে যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না আসে, তাহলে আওয়ামী লীগের এমন 50-60টা সিট আছে, সেই সিটে আওয়ামী লীগ নির্বাচন না করলেও আওয়ামী লীগ পাশ করবে, এমন এক পরিস্থিতি। এবং যদি আওয়ামী লীগ না আসে, জাতীয় পার্টি না আসে, তাহলে দর্শক ভোটাররা কোনো সিটে 5%ও ভোট হবে না, আবার কোন সিটে 10-12% ভোট হইতে পারে, এর বেশি ভোট যাবে না, ভোট কেন্দ্র খালি থাকবে। সেইখানে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগ না যায়, যেহেতু ভোট কেন্দ্র খালি থাকবে, জামাতের মেকানিজম করা সহজ হবে। এখন সব দল হচ্ছে সরকারি দল, জামাত, এনসিপি এরা হচ্ছে 100% সরকারি দল, আর আমরা আওয়ামী লীগ তো বাইরেই, জাতীয় পার্টিও বিরোধী দল, আর বিএনপি হচ্ছে আধা সরকারি আধা বেসরকারি।
এখন সরকার যদি সুযোগ পায় বিএনপিকে মাইনাস করে দেবে, আর যদি সুযোগ না পায় কোন রকমে যদি বিএনপি ইলেকশন করতে পারে, জামাত যদি মেকানিজম করতে না পারে সেই কথা ভিন্ন কথা। কিন্তু যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচনে না যায়, আপনি নিশ্চিত থাকেন বিএনপি যত লাফালাফি করুক, যেহেতু ডাকসু যেভাবে চলে গেছে, অন্য ইউনিভার্সিটি যেভাবে চলে গেছে, ঠিক একইভাবে যখন ভোট কেন্দ্রে ভোটার থাকবে না, ভিতরের সব লোক থাকবে জামাতের, এনসিপির। এনসিপি এত বড় বড় কথা বলে কেন বলে? কিন্তু সরকার তাদের সাথে। সেই প্রেক্ষাপটে আপনি জামাতকে উড়িয়ে দিতে পারবেন না। আওয়ামী লীগের লোক ভোট দিতে যাবে না, জাতীয় পার্টির লোক ভোট কেন্দ্রে যাবে না, তখন ভোট কেন্দ্রে কিন্তু খালি থাকবে। এটা সিল মেরেই 40% 45% করা হবে, সিলটা জামাতের পক্ষে যাবে। বিএনপির ভাইদের আমার কথা অনেকের ভালো নাও লাগতে পারে, কিন্তু এটাই সত্য। যদি বিএনপি সচেতন না হয়, যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন করতে না পারে, সেই নির্বাচন জামাতের পক্ষে যাবে। আর যদি আওয়ামী লীগ জাতীয় পার্টি এই মুহূর্তেও যদি জোট হয়ে যায়, তাহলে আওয়ামী লীগ জাতীয় পার্টি ঘরে বসে থাকলেও দেখবেন ক্ষমতায় চলে গেছে, 160 থেকে 180 সিট তারা পেয়ে যাবে।